আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, নৈর্ব্যক্তিক প্রশ্ন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, চাপ P ও ঘাত F ক্ষেত্রফল A এর সঙ্গে নিম্নলিখিত কোনভাবে সম্পর্কযুক্ত? উত্তর হবে অপশান বি, F = PA, মানে ঘাত = চাপ ইন্টু ক্ষেত্রফল। প্রশ্ন 2, একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না তা হল? উত্তর হবে অপশান সি, পাত্রের তলদেশের ক্ষেত্রফল। প্রশ্ন 3, সাইফন হলো এমন একটি যন্ত্র যা উচ্চতল থেকে নিম্নতলে তরল স্থানান্তরিত করতে ব্যবহার করা হয়। এই তরলের ব্যারোমিটারের উচ্চতা H হলে সাইফন ক্রিয়ার শর্ত হলো? উত্তর হবে অপশান এ, H2 > H1। H2 > H1, এটা উচ্চতাটা বলে দিয়েছে H, এবার এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, তাহলে কি হবে শর্তটা? H2 > H1, মানে H1 এর থেকে H2কে বড় হতে হবে। তারপর প্রশ্ন 4, একটি বস্তু তরলে ভাসছে, বস্তুটির ওপর তরলের ঊর্ধ্বাঘাত। উত্তর হবে অপশান এ, অপসারিত তরলের ওজনের সমান। প্রশ্ন 5, জলে ভাসমান একটি কাঠের ব্লকের আয়তনের কিছু অংশ জলের ওপরে আছে, ব্লকের ওপর ঊর্ধ্বাঘাত। উত্তর হবে অপশান সি, কাঠের ব্লকের ওজনের চেয়ে বেশি। প্রশ্ন 6, তরলের মুক্ততলের ক্ষেত্রফলে হ্রাসের জন্য দায়ী? উত্তর হবে অপশান বি, পৃষ্ঠটান। প্রশ্ন 7, ছোট ছোট তরল বিন্দু গোলাকার ধারণ করার কারণ হলো? উত্তর হবে অপশান ডি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম। প্রশ্ন 8, কোনো তরলকে পাত্রে রেখে আন্দোলিত করলে শেষ পর্যন্ত সেটি স্থির হয়ে যায়, এর কারণ? উত্তর হবে অপশান সি, সান্দ্রতা। প্রশ্ন 9, নিম্নলিখিত কোনটি ইয়ং গুণাঙ্কের একক নয়? উত্তর হবে অপশান এ, N/m বা নিউটন পার মিটার। উত্তর হবে অপশান এ। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, সামান্য স্পর্শকীয় বলের প্রভাবে তরল প্রবাহিত হতে পারে, বলে তরল পদার্থকে ড্যাশ বলা হয়? উত্তর হবে প্রবাহী। প্রশ্ন 2, ঘাত = চাপ ইন্টু ড্যাশ। উত্তর হবে ক্ষেত্রফল। প্রশ্ন 3, বস্তুর ওজন দ্বারা অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হলে বস্তুটি তরলের ড্যাশ। উত্তর হবে ডুবে যাবে। প্রশ্ন 4, তাপমাত্রা বাড়লে সব তরলের পৃষ্ঠটান ড্যাশ। উত্তর হবে হ্রাস পায়। তারপর প্রশ্ন 5, তরলের ঊর্ধ্বাঘাতের জন্য তরলে নিমজ্জিত বস্তুর ওজন ড্যাশ পায়। উত্তর হবে হ্রাস। প্রশ্ন 6, পৃষ্ঠটানের SI একক ড্যাশ। উত্তর হবে নিউটন পার মিটার। প্রশ্ন 7, সান্দ্র মাধ্যমে একটি ছোট গোলাকার বস্তুর প্রান্তীয় বেগ গোলকের ব্যাসার্ধের ড্যাশ। উত্তর হবে বর্গের সমানুপাতিক। প্রশ্ন 8, বিকৃতি একটি ড্যাশ রাশি। উত্তর হবে মাত্রাহীন। প্রশ্ন 9, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা ড্যাশ। উত্তর হবে m L⁻⁻1 T⁻²। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, চাপ কি ভেক্টর রাশি? উত্তর হবে হ্যাঁ, চাপ ভেক্টর রাশি। প্রশ্ন 2, পাস্কাল কিসের একক? পাস্কাল চাপের একক। প্রশ্ন 3, সিজিএস পদ্ধতিতে অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্ব 0.8, এসআইতে এর মান কত? সিজিএস থেকে এসআইতে নিয়ে যেতে বলেছে, তাহলে সিজিএস এর আপেক্ষিক গুরুত্বের সাথে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা এসআইতে পাওয়া যায়। তাহলে দেখো, সিজিএস আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.8 ইন্টু তার সাথে যদি 1000 গুণ করলাম, তাহলে এটা এসআইতে আপেক্ষিক গুরুত্বের মান পেয়ে গেলাম অ্যালকোহলের। তাহলে এটা হচ্ছে 800, তাই 0.8 ইন্টু 1000 হচ্ছে 800। প্রশ্ন 4, প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তর হচ্ছে ঊর্ধ্বাভিমুখে।
প্রশ্ন 5, এক টুকরো লোহা পারদে ডুবে না ভাসে? ভাসে, কারণ যেহেতু পারদের ঘনত্ব লোহার ঘনত্বের চেয়ে বেশি। প্রশ্ন 6, প্রবাহীর বেগ সন্ধিবেগকে ছাড়িয়ে প্রবাহকে কি বলে? উত্তর হবে অশান্ত প্রবাহ। প্রশ্ন 7, তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি? না, তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে না। প্রশ্ন 8, বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? উত্তর হবে শক্তির সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। প্রশ্ন 8, বিবৃতির কোনো একক নেই, উক্তিটি ঠিক না ভুল? উত্তর হচ্ছে ঠিক, উক্তিটি ঠিক। প্রশ্ন 10, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? উত্তর হবে ইস্পাত। ইস্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক। প্রশ্ন গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, প্রবাহীর চাপ ও ঘাত বলতে কি বোঝো? 48 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রথমে প্রবাহী ঘাত কাকে বলে, তারপর তার একক, তারপর প্রবাহী চাপ কাকে বলে, তারপর তার ব্যাখ্যা এবং একক। তাহলে এখান থেকে এতটা। প্রশ্ন 2, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? 48 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই দুটো লাইন লিখবে। প্রশ্ন 3, আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। 52 নম্বর পাতায় এই যে আর্কিমিডিসের নীতি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, প্লবতা কাকে বলে? 53 নম্বর পাতায় এই যে প্লবতা কাকে বলে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা দাও। 55 নম্বর পাতায় আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন? 65 নম্বর পাতায় এই যে দেখো আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন, এখান থেকে এতটা, এই উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 7, ধারারেখ প্রবাহ ও অশান্ত প্রবাহ কাকে বলে? 58 নম্বর পাতায় এই যে 58 নম্বর পাতার একদম শেষে দেখো দেওয়া আছে ধারারেখ প্রবাহ, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 59 নম্বর পাতায় পেয়ে যাব অশান্ত প্রবাহ, এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, সান্দ্রতা কাকে বলে? 59 নম্বর পাতায় এই যে সান্দ্রতার সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, বার্নৌলির উপপাদ্যটি বিবৃতি করো। 61 নম্বর পাতায় বার্নৌলির উপপাদ্যের বিবৃতি, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, স্থিতিস্থাপকতা কাকে বলে? 62 নম্বর পাতায় স্থিতিস্থাপকতার সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, হুকের সূত্রটি বিবৃতি করো। 62 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে হুকের সূত্র, প্রথমে এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 63 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই দুটো লাইন লিখে দেবে। প্রশ্ন 12, ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা লেখো। 63 নম্বর পাতায় এই যে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে, তারপর তার সূত্রটাও লিখে দেবে, গাণিতিক সূত্র, এখান থেকে এতটা। তারপর ঘ, আরও কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, এইচ গভীরতার ই ঘনত্বের একটি তরলের চাপের রাশিমালা নির্ণয় করো। এটা হবে 49 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। শুধু এখানে বইতে প্রশ্নে ঘনত্বের জায়গায় দেওয়া আছে ই, আর এখানে ঘনত্ব দেওয়া আছে ডি, তাহলে শুধু ডি এর জায়গায় ই কথাটা লিখবে। তাহলে ডি এর জায়গায় ই লিখবে, আর গভীরতা তো এইচই আছে বলে পুরো এখান থেকে এতটা লিখে দেবে। এই যে দেখো এখান থেকে এতটা লিখবে, ডি এর জায়গায় প্রশ্নে ই আছে তাই জন্য ই লিখবে, এখানেও ই লিখবে, এখানেও ই লিখবে, এখানেও ই লিখবে।
তাহলে এখান থেকে এতটা, আর ডি এর জায়গায় ই লিখবে। তাহলে চাপ হবে, চাপ পি ইকুয়ালস টু হবে এইচ ইন্টু ই ইন্টু জি। আমি দেখিয়ে দিলাম, বইতে ডি দেওয়া আছে, ডি এর জায়গায় ই লিখবে, তাহলে এইরকম উত্তরটা আসবে। প্রশ্ন 2, ফার্টিনের ব্যারোমিটারের বিবরণ ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। 50 নম্বর পাতায় একদম শেষে দেখো শুরু হচ্ছে ফার্টিনের ব্যারোমিটার, তাহলে এর বিবরণটা পাবে 51 নম্বর পাতায়। তাহলে 51 নম্বর পাতায় বিবরণ পাবে, এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা এঁকে দেবে। ফার্টিনের বিবরণ চেয়েছে, সেটা এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা এঁকে দেবে। এখানে যে দুটো ছবি দেওয়া আছে, দুটো ছবি এঁকে দেবে। আর কার্যপ্রণালী চেয়েছে, এই যে দেখো 4টে কার্যপ্রণালী দেওয়া আছে, 4টে কার্যপ্রণালী লিখে দেবে। 1 2 3 4, এটা বিবরণ, এটা হচ্ছে কার্যপ্রণালী। বিবরণ লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে বিবরণ, তার সাথে এই ছবিটা আঁকবে। আর কার্যপ্রণালী লিখবে এখান থেকে এতটা। 1 2 3 4, 4টে কার্যপ্রণালী লিখে দেবে। প্রশ্ন 3, সাইফনের কার্যনীতির বিবরণ দাও। 52 নম্বর পাতায় তার সাথেই আছে এর ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 52 নম্বর পাতায় প্রথমে দেখো যন্ত্রের বর্ণনা ও কার্যপদ্ধতি আছে, এখান থেকে এতটা। তারপর সাইফন ক্রিয়ার ব্যাখ্যা, এখান থেকে এতটা। তার সাথে এই ব্যাখ্যাটার সাথে এই ছবিটা এঁকে দেবে। আর লাস্টে দেওয়া আছে দেখো ব্যবহারিক প্রয়োগ দুখানা। তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি। আর তার সাথে ব্যাখ্যা যখন লিখবে তখন এই ছবিটা এঁকে দেবে, ক্রিয়ার ব্যাখ্যার সাথে এই ছবিটা আঁকবে। প্রশ্ন 4, স্প্রিং তুলার সাহায্যে তরলে আংশিক ও পূর্ণ নিমজ্জিত বস্তুর প্লবতা কিভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো। 54 নম্বর পাতায় এই যে পরীক্ষাটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। দুটো পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষা 1 আর পরীক্ষা 2। যখন পরীক্ষা 1টা লিখবে তখন এই ছবিটা আঁকবে, আর যখন পরীক্ষা 2 লিখবে তখন এই ছবিটা এঁকে দেবে। আর পুরোটা লিখবে হচ্ছে পরীক্ষাটা এখান থেকে এতটা। প্রশ্ন 5, বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো। 54 নম্বর পাতায় 3টে শর্ত দেওয়া আছে। 54 নম্বর পাতায় একটা শর্ত পারবে, এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 55 নম্বর পাতায় আরও দুটো শর্ত পেয়ে যাবে। 2 নম্বর শর্ত এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর 3 নম্বর শর্ত হচ্ছে এখান থেকে এতটা। আর 3টে ছবি কিন্তু আঁকবে। যখন 1 নম্বর শর্তটা লিখবে তখন এই ছবিটা আঁকবে। তারপর যখন 2 নম্বর ছবিটা, এই 2 নম্বর শর্ত লিখবে তখন এই ছবিটা আঁকবে। আবার যখন 3 নম্বর শর্ত লিখবে তখন এই ছবিটা আঁকবে। 3টে ছবি আর 3টে শর্ত লিখে দেবে। প্রশ্ন 6, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 55 নম্বর পাতা এখান থেকে লিখবে এখান থেকে এতটা, 55 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 56 নম্বর পাতার দেখো আরও দুটো লাইন দেওয়া আছে, এই দুটো লাইন লিখে দেবে, এত অবধি লিখবে। প্রশ্ন 7, তরলের পৃষ্ঠটান কাকে বলে? তরলের পৃষ্ঠটান প্রদর্শনের একটি পরীক্ষা উল্লেখ করো। 57 নম্বর পাতায় প্রথমে পরীক্ষাটা দেখাচ্ছি। 57 নম্বর পাতায় পরীক্ষাটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 58 নম্বর পাতায় কারণটা লিখে দেবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর তারপর দিয়েছে আমাদের পৃষ্ঠটান কাকে বলে, সেটা সংজ্ঞাটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ বলতে কি বোঝো? এই বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে তা উল্লেখ করো। 59 নম্বর পাতায় 59 নম্বর পাতার একদম শেষে দেখো দেওয়া আছে সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ। এটা প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 60 নম্বর পাতার
এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো লিখবে এই 3টি বিষয়, 1 2 3। বলেছে না সান্ধ্য তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেই প্রশ্ন উত্তর হবে এখান থেকে এতটা, 1টা 2টো 3টে। প্রশ্ন 9, বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি লেখো। 61 নম্বর পাতায় তার সাথেই আরেকটা প্রশ্ন আছে, উপপাদ্যটির একটি প্রয়োগ উল্লেখ করো। তাহলে 61 নম্বর পাতায় উপপাদ্যটির গাণিতিক রূপ পেয়ে যাবে, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর তারপর তার উপপাদ্যের একটা প্রয়োগ লিখতে বলেছে, নিচে দেখো দেওয়া আছে বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। 1 নম্বর প্রয়োগটা লিখে দেবে, প্রেসার বা অটোমাইজার এখান থেকে এতটা। প্রেসার বা অটোমাইজার 1 নম্বর পয়েন্টটা লিখবে এখান থেকে এতটা। আর তার সাথে এই ছবিটা আঁকবে, প্রয়োগে 1 নম্বর পয়েন্টে লিখবে এই ছবিটা আঁকবে। প্রশ্ন 10, সংজ্ঞা লেখো পীড়ন বিকৃতি স্থিতিস্থাপক সীমা। 65 নম্বর পাতায় প্রথমে বিকৃতির সংজ্ঞা দেখো, এখান থেকে এতটা বিকৃতি, এখান থেকে এতটা। তারপর হচ্ছে পীড়নের সংজ্ঞা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। স্থিতিস্থাপক সীমা লিখবে এখান থেকে এতটা, পীড়ন লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর বিকৃতি লিখবে এখান থেকে এতটা। 3টেই পেয়ে যাবে, 3টে সংজ্ঞায় পেয়ে যাবে 62 নম্বর পাতায়। তারপর গাণিতিক প্রশ্ন। প্রশ্ন 1, রূপর আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে সিজিএস পদ্ধতিতে এবং এসআইতে রূপর ঘনত্ব কত? রূপর আপেক্ষিক গুরুত্ব 10.5। আমরা জানি আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু ওই পদার্থের ঘনত্ব ভাগ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। জলের ঘনত্ব সিজিএস হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, আর এসআইতে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব বা ঘন মিটার। শর্তানুসারে তাহলে 10.5 ইকুয়ালস টু হচ্ছে রূপর ঘনত্ব ভাগ 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে বা রূপর ঘনত্ব তাহলে কত হবে, কোনাকুনি গুণ হবে, তাহলে হবে 10.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর এসআইতে কি হচ্ছে, তাহলে এসআইতে হচ্ছে রূপর ঘনত্ব কত হবে, এসআইতে হচ্ছে 10.5 ইকুয়ালস টু রূপর ঘনত্ব ভাগ 1000, কারণ এসআইতে হচ্ছে 1000 জলের ঘনত্ব। তাহলে এসআইতে যখন বের করব তখন কী হবে, 10.5 ইকুয়ালস টু রূপর ঘনত্ব ভাগ 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে এটা কত হবে, এসআইতে রূপর ঘনত্ব হবে 10.5 ইন্টু 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। এটা সিজিএসে, এটা এসআইতে। বা রূপর ঘনত্ব ইকুয়ালস টু 10.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার সিজিএস এককে এবং 10.5 ইন্টু 10 কিউব বা 10⁻³ কিলোগ্রাম পার ঘন মিটার এসআই এককে। এই দুটোই হবে অ্যান্সার। প্রশ্ন 2, একটি জলাশয়ের 20 মিটার নিচে কোনো বিন্দুতে জলের চাপ কত? জলাশয়ের 20 মিটার নিচে, অতএব এইচ হচ্ছে 20 মিটার, এটাকে সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে 20 ইন্টু 100 হচ্ছে 2000 সেন্টিমিটার। অতএব চাপ পি ইকুয়ালস টু এইচ ইন্টু ডি ইন্টু জি। ডি হচ্ছে জলের ঘনত্ব, যেটা হচ্ছে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, বা পি ইকুয়ালস টু তাহলে কত হবে, এইচ হচ্ছে 2000 ইন্টু ডি হচ্ছে 1 ইন্টু অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 980। তাহলে পি ইকুয়ালস টু কত হবে, 196 ইন্টু 10⁴ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, 196 ইন্টু 10⁴ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্ন 3, একটি 2 মিটার লম্বা এবং 0.5, এটা সিসি হবে না, হবে, মিলিমিটার হবে, 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত তামার তারে 3 কিলোগ্রাম ভার চাপাতে তারের দৈর্ঘ্য বৃদ্ধি 2.38 মিলিমিটার হলো। যেখানে মিলিমিটার আছে তাই জন্য এটাও মিলিমিটারই হবে, সিসি
হবে না, এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে কত হলো? দৈর্ঘ্যের বৃদ্ধি 2.38 মিলিমিটার হলো। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইকুয়াল টু হচ্ছে 2 মিটার, এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে 2 × 100 তাহলে হচ্ছে 200 সেন্টিমিটার। তারের ব্যাস 0.5 মিলিমিটার, এটাকেও সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.5 ভাগ 10 সেন্টিমিটার। অতএব তারের ব্যাসার্ধ কত হবে? তাহলে 0.5 ভাগ 2 × 10 সেন্টিমিটার। তারপর কি বলেছে? অতএব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল হচ্ছে πr², আর হচ্ছে এটা, তাহলে 0.5/2 × 10 হোল স্কোয়ার। তাহলে বা এ ইকুয়াল টু, তাহলে এটা কত হবে? এর মান হচ্ছে 3.14, পাই মানে হচ্ছে 22/7, 22/7 হচ্ছে 3.14 ইন্টু, তাহলে এটার স্কোয়ারে রেখে দিলাম 0.5/2 × 10 তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি যেটা হচ্ছে স্মল এল, সেটা হচ্ছে 2.38 মিলিমিটার, এটাকেও সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে এটা হবে 0.238 সেন্টিমিটার। প্রযুক্ত ভার বা বল এফ ইকুয়াল টু হচ্ছে 3 কিলোগ্রাম ফোর্স 3 কেজিএফ, তাহলে ইকুয়াল টু 3 ইন্টু, এর সাথে কী হবে? অভিকর্ষ ত্বরণটা গুণ করতে, তাহলে আমরা নিউটন নিয়ে যেতে পারবো, তাহলে এটা কী হবে? 3 × 9.8 নিউটন। তাহলে তারপর সেখান থেকে ডাইনে নিয়ে যাচ্ছি, তাহলে সেটা কত হবে? 3 × 9.8 × 10⁵ ডাইন, 3 × 9.8 × 10⁵ ডাইন। কেজিএফ ফোর্সে বল দেওয়া ছিল, সেখান থেকে আমরা নিউটন নিয়ে গেলাম, তারপর ডাইনে নিয়ে গেলাম। আমরা জানি ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু এফ ইন্টু এল ভাগ এ ইন্টু স্মল এল, বা y ইকুয়াল টু, তাহলে এফ হচ্ছে 3 × 9.8 × 10⁵ ইন্টু এল হচ্ছে 200, প্রথমেই আমরা বের করেছি, আর এ হচ্ছে এটাও বের করেছি 3 × 14 ইন্টু 0.5 ভাগ 20 তার হোল স্কোয়ার ইন্টু এল হচ্ছে 0.238, এই সবকটা মানই আমরা বের করেছি। বা y ইকুয়াল টু, তাহলে কত হবে? এখানে ওপরে 3 × 9.8 ইন্টু 200 × 10⁵ ভাগ, এটা হবে 3.14 ইন্টু 0.5 তার হোল স্কোয়ার, এটাকে আলাদা করে দিচ্ছি, তাহলে 1/20 তার হোল স্কোয়ার ইন্টু 0.238, বা y ইকুয়াল টু 3 × 9.8 ইন্টু 200, আর এইটা দেখো নিচে আছে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে 20 স্কোয়ার হচ্ছে 400, তাহলে ইন্টু 400 ইন্টু 10⁵, এটা উপরে চলে যাবে, যেহেতু এর নিচে আছে তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে এটা 20 স্কোয়ার হচ্ছে 400, তাহলে উপরে লিখে দিলাম 400 ভাগ, তাহলে নিচে কী কী থাকলো? 3.14 ইন্টু 0.5 তার হোল স্কোয়ার ইন্টু এটা 0.238, তাহলে বা y ইকুয়াল টু 1.26 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে y এর মান কত হবে? 1.26 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এই ক্যালকুলেশনটা করে নেবে, এই ক্যালকুলেশনটা করে আমরা এই উত্তরটা পাবো। প্রশ্ন 4, 10 মিটার দীর্ঘ 2 মিলিমিটার ব্যাসের ইস্পাতের চেয়ে 168 কিলোগ্রাম ইস্পাতের তারে 168 কিলোগ্রাম ভর চাপানো হলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? ইস্পাতের y ইকুয়াল টু 21 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল দেওয়া আছে 10 মিটার, এটা আমরা সেন্টিমিটার নিয়ে গেলাম, তাহলে 10কে 100 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 1000 সেন্টিমিটার। তারের ব্যাস 2 মিলিমিটার ইকুয়াল টু, এটাকেও আমরা সেন্টিমিটার নিয়ে যাচ্ছি, তাই 0.2 সেন্টিমিটার। অতএব তারের ব্যাসার্ধ হচ্ছে 0.2 ভাগ 2, তাহলে 0.1 সেন্টিমিটার। অতএব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু πr², তাহলে পাই হচ্ছে 3.14 ইন্টু আর হচ্ছে এটা, তাহলে 0.1 এর হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তারের ভর দেওয়া আছে 168 কেজি, এটাকে আমরা গ্রামে নিয়ে যাবো, তাহলে 168 ইন্টু 1000 গ্রাম। অতএব তারের ওপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত হবে? 168 ইন্টু 1000 ইন্টু 980, এর সাথে অভিকর্ষ ত্বরণটা গুণ করলে তাহলে আমরা নিউটন এই ডাইনে নিয়ে যেতে পারবো, তাহলে 168 ইন্টু 1000 ইন্টু 980, তাহলে হচ্ছে ডাইন
ইস্পাতের ওয়াই দেওয়া আছে 21 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। শর্তানুসারে ওয়াই ইকুয়ালস টু এফ ইন্টু ক্যাপিটাল এল ভাগ এ ইন্টু স্মল এল। এল হচ্ছে তারের দৈর্ঘ্যের বৃদ্ধি, বা এল ইকুয়ালস টু এফ ইন্টু এল ভাগ এ ইন্টু ওয়াই। এল ইকুয়ালস টু স্মল এল ইকুয়ালস টু, তাহলে ওয়াইটা নিচে চলে আসবে, তাহলে স্মল এল ইকুয়ালস টু এফ ইন্টু ক্যাপিটাল এল ভাগ এ ইন্টু ওয়াই। তাহলে কত হবে? এফ হচ্ছে 168 ইন্টু 1000 ইন্টু 980 ইন্টু এল হচ্ছে 1000 ভাগ নিচে এ হবে 3.14 ইন্টু 0.1 এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই হচ্ছে 21 ইন্টু 10⁻11। তাহলে এল ইকুয়ালস টু হবে 2.496 সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা করে নেবে। এই ক্যালকুলেশন থেকে আমরা পাবো উত্তর হবে স্মল এল ইকুয়ালস টু 2.496 সেন্টিমিটার। অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2.496 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, একটি ধাতব তারের ব্যাসার্ধ 0.5 মিলিমিটার, তারটির প্রাথমিক দৈর্ঘ্যে 0.2% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? ধাতুর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 9.10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্ন 5, ধাতব তারের ব্যাসার্ধ 0.5 মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 0.5/10 সেন্টিমিটার ইকুয়ালস হচ্ছে 0.05 সেন্টিমিটার। অতএব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে এখানে 0.05 হোল স্কোয়ার। ধরি তারের প্রাথমিক দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এল সেন্টিমিটার। অতএব তারের দৈর্ঘ্যের বৃদ্ধি স্মল এল হচ্ছে 0.2%। অতএব শর্তানুসারে স্মল এল ভাগ ক্যাপিটাল এল ইন্টু 100 ইকুয়ালস টু হচ্ছে 0.2, বা স্মল এল ভাগ ক্যাপিটাল এল হচ্ছে 0.2 ভাগ 100। ধরি বল ইকুয়ালস টু এফ ডাইন, ধাতুর ওয়াই দেওয়া আছে 9 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার, এটা প্রদত্ত, বা ওয়াই ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻10 ইন্টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বা ওয়াই ইকুয়ালস টু তাহলে হবে 9 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দুটো 10 আছে, তার মানে পাওয়ারে 1 যোগ হয়ে যাবে, তাহলে হবে 11। আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এফ ইন্টু ক্যাপিটাল এল ভাগ এ ইন্টু স্মল এল, বা এফ ইকুয়ালস টু ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল ভাগ ক্যাপিটাল এল, বা এফ ইকুয়ালস টু কত হবে? তাহলে ওয়াই হচ্ছে 9 ইন্টু 10⁻11 ইন্টু এ হচ্ছে 3.14 ইন্টু 0.5 তার হোল স্কোয়ার, আর ইন্টু এই দুটোকে আলাদা করলাম এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এর মান, এটা এই দুটোকে আলাদা করে দিলাম স্মল এল বাই ক্যাপিটাল এল, বা এফ ইকুয়ালস টু, তাহলে এটা হবে 9 ইন্টু 10⁻11 ইন্টু 3.14 ইন্টু 0.5 তার হোল স্কোয়ার ইন্টু এই জায়গাটা লিখছি 0.2 ভাগ 100, কারণ এটা আমরা আগেই বের করেছি, যেহেতু স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে 0.2 ভাগ 100, বা এফ ইকুয়ালস টু হচ্ছে 141.3 ইন্টু 10⁵9। এই ক্যালকুলেশনটা থেকে আমরা উত্তর পাবো 141.3 ইন্টু 10⁵9, মানে 141.3 ইন্টু 10⁵9, বা এফ ইকুয়ালস টু হচ্ছে 141.3 নিউটন, 141.3 নিউটন, যেহেতু 1 নিউটন হচ্ছে 10⁵9, 1 নিউটন ইকুয়ালস টু 10⁵9, তার মানে এইটা হচ্ছে, তাহলে এটাকে নিউটন নিয়ে গেলে আমাদের উত্তর আসবে 141.3। অতএব প্রযুক্ত বল হবে 141.3 নিউটন, 141.3 নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার।